হ্যালো এভরিওয়ান, আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব দ্য গিফট অফ দ্য ম্যাজাই বাই ও হেনরি। এই শর্ট স্টোরিটির আমরা টেক্সট অ্যানালিসিস করব এবং পুরো টেক্সটটা শেষ করব। খুবই পছন্দের একটা শর্ট স্টোরি এইটা, আমার তো খুবই পছন্দের, আশা করি তোমাদেরও খুব পছন্দের যারা একটু হলেও পড়েছো এবং গল্পটা জানো। সত্যি সত্যি খুবই সুন্দর একটি শর্ট স্টোরি। এখানে একটা কাপেলের বর্ণনা আছে, যাই হোক আমরা সেটা ডিসকাস করব। তো আমাদের এখানে এই যে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এই লাইনটি বা গল্পের নামকরণটি কেন হয়েছে, এর পিছনে কিন্তু সুন্দর একটা স্টোরি, সুন্দর একটা গল্প, একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে। খুবই ইন্টারেস্টিং গল্পটা, আশা করি হয়তো অনেকে জানে না, আবার অনেকেই জানে, বাট আমি সেটা বলে দিচ্ছি এবং এইটাই কিন্তু আমাদের জানা অবশ্যই জরুরি, কেন এমনটা নামকরণটি হলো। খুব সুন্দর একটা কাহিনী আছে এর পিছনে, বিবলিক্যাল অ্যালিউশন। ওকে, তো সেটা আমরা ডিসকাস করব। ও হেনরি সম্পর্কে একটু ডিসকাস করবো। অ্যাকচুয়ালি ও হেনরি যিনি, এটা কিন্তু তার পেন নেম, তার আসল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। তিনি কেন ও হেনরি নামে লিখেছেন এটাও আমরা দেখব। ওকে, তো এর আগে আমরা জাস্টিসটা করেছি, ঠিক আছে, এবার এটা করছি। টেটের জন্য ক্লাস চলছে, সব রকম পাবে এখানে। তো দেখো আমরা শুরু করব এটা। তো ও হেনরি সম্পর্কে আমরা একটুখানি বলে নিই। দেখো, ও হেনরি হচ্ছে একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। ওকে, তিনি যে শুধুমাত্র রাইটার ছিলেন এমনটা নয়, সরি, আমরা এখানে ও হেনরি হিসেবে একে আগে বলবো না, আমরা জাস্ট একে এর যে আসল নেম যেটা, ঠিক আছে, উইলিয়াম সিডনি, SYDNEY PORTER, পোর্টার। এই যে উইলিয়াম সিডনি পোর্টার, ইনি একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার এবং তিনি শুধু রাইটারই নয়, তিনি কিন্তু জার্নালিস্ট ছিলেন, আর তিনি লয়ারও ছিলেন এবং তিনি একটা ব্যাংকে চাকরিও করতেন। খুব সম্ভবত সেই ব্যাংকের তিনি একজন ক্লার্ক ছিলেন, ঠিক আছে, আমেরিকান কোনো একটা ব্যাংকের, নামটা মনে নেই, যাই হোক। এবার দেখো এখানে তিনি এই ব্যাংকে কাজ করার সময়, ঠিক যেমনটা আমরা জাস্টিস নাটকে দেখেছি ফল্ডারের সঙ্গে হয়েছিল, ফল্ডার একটা ফর্জারি করেছিল, তারপরে তার জেলে যেতে হয়েছে, এখানেও কেসটা এরকমই। এই যে উইলিয়াম সিডনি পর্টার, ইনি ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যান, স্কেপ করেন, ঠিক আছে। সেই টাকাটা যথেষ্ট পরিমাণে বেশি ছিল, বাট আলটিমেটলি তিনি ধরা পড়ে যান এবং তার জেলও হয়। 3 বছর কিন্তু তার জেল হয়েছিল। এবার সেই জেলে থাকাকালীন তিনি কিন্তু কোনো কাজ ছিল না, তার কোনো কাজ পেতেন না, তো তিনি কিন্তু সেই জেলে থাকাকালীন অনেকগুলি শর্ট স্টোরি লিখে ফেলেছেন, থাকাকালীন লিখেছেন, ঠিক আছে। এবং তার এই গুড কন্ডাক্টের জন্য, গুড বিহেভিয়ারের জন্য তার কিন্তু 3 বছরের যে জেল হয়েছিল সেটা কমপ্লিট হওয়ার আগেই ছেড়ে দেওয়া হয়, যেমনটা ঠিক ফল্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি। গট ইট? এইবার এই যে জেল সম্পর্কে ডেসক্রিপশন আমি জাস্টিস পড়ানোর সময় বলেছিলাম, তখনকার জেলটা কেমন হতো, ঠিক শশাঙ্ক রিডেম্পশন একটা সিনেমার কথা বলেছিলাম, সেখানে একটু আছে, চাইলে তোমরা দেখতে পারো। যাই হোক, এবার দেখো এই যে ও হেনরি জেলে থাকাকালীন মানে অনেকগুলি শর্ট স্টোরি লিখেছেন, তারপরে সে ছাড়া পেয়েছে এবং ছাড়া পাওয়ার পরে সে কিন্তু চেয়েছে তার শর্ট স্টোরিগুলো পাবলিশ করার জন্য, বাট তার এমনটা মনে হয়েছে, বলছে আমি যদি আমি এই যে উইলিয়াম সিডনি পর্টার নামে শর্ট স্টোরিটা এখন পাবলিশ করি তাহলে অনেকে পড়বে না, কারণ আমি একজন লোকে আমার নাম জানে, আমি একজন জেল খাটা কয়েদি, আমি একজন থিফ, ঠিক আছে, চুরি করেছিলাম, টাকা চুরি করেছিলাম, তো এই নিয়ে অনেকে হয়তো না পড়তে পারে আমার শর্ট স্টোরিটা, এমনটা কিন্তু তার মনে হয়েছে, সেজন্য তিনি একটা পেন নেম নিয়েছিলেন যেটা হচ্ছে ও হেনরি। ওকে, তাহলে বোঝা গেল ও হেনরিটা কেন হয়েছে, এবং ও হেনরি নামে তিনি তার সেই গল্পগুলো পাবলিশ করেন। তার মধ্যে একটা খুবই সুন্দর একটা শর্ট স্টোরি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এখানে এই যে ম্যাজাই বলতে এখানে জেম অ্যান্ড ডেলা দুটো ক্যারেক্টার আমরা পাবো, তাদের বলা হচ্ছে, বাট এর যে বিবলিক্যাল অ্যালিউশনটা কী, চলো এবার সেটা দেখে নেওয়া যাক। দেখো, এই যে যখন জেসাস ক্রাইস্টের জন্ম হয়, ঠিক আছে, তো জেসাস ক্রাইস্টের যখন জন্ম হয় সেই সময় জেরুজালেম, তারপরে হচ্ছে রোম, ইসরায়েল, এদের যে শাসক ছিলেন, ঠিক আছে, তার নাম ছিল হেরদ, HEROD, হেরদ, নামটা মনে রাখবে। তিনি শাসক ছিলেন এবং এনার কাছে দৈববাণী ছিল যে একজন জন্মগ্রহণ করতে চলেছে, যে কি না এই হেরদের মানে মৃত্যুর কারণ হবে এবং তার মানে এই শিশুর দ্বারা তার অনিষ্ট হতে পারে, এমন একটা দৈববাণী তার কাছে ছিল। তো তিনি আলটিমেটলি কী করেন, তার সৈন্যদের অর্ডার করেন যে যতগুলি বাচ্চা আছে তোমরা তাদেরকে হত্যা করো। তো আলটিমেটলি সেই রকমভাবে তার কথা মতো হত্যাও করা হয়, বাট কিন্তু জেসাসের জন্মের আগে তার মা কিন্তু তাকে লুকিয়ে রেখেছিল, গর্ভেতে লুকিয়ে রেখেছিল, এবং যার ফলে কিন্তু জেসাসের জন্ম হয়। আমরা জানি একটা গোয়াল ঘরে কিন্তু তার জন্ম, ম্যানজারের মধ্যে, ম্যানজার মানে হচ্ছে গামলা, যেখানে গবাদি পশুদের খাদ্য দেওয়া হতো, ঠিক আছে, সেই জায়গাটায় কিন্তু তার কিন্তু জন্ম হয়। এবং কেন এমন একটা জায়গায় জন্ম হলো, তার কারণ হচ্ছে কিন্তু হেরদ, বোঝা গেল? তো যাই হোক, অ্যাকচুয়ালি যার মারার দরকার ছিল তাকে তো মারতে পারলোই না। এবার অনেকেই তার পরিবর্তে অনেককেই মারা হয়েছে, বাট আলটিমেটলি একে মারতে পারেনি। ঠিক যেমনটা
ফেরাও করেছিল, রামেসিস দ্য সেকেন্ড। ফেরাও যেমনটা করেছিল মোসেসকে মারার জন্য, ঠিক আছে, তো তেমনটাও কিন্তু এই যে হেরদ সেও কিন্তু করেছিল। এবং আলটিমেটলি মোসেসকেও যেমন মারতে পারেনি, এই যে মানে এখানে আমরা জেসাসকে দেখব তাকেও কিন্তু মারতে পারিনি, ঠিক আছে। তো এই হলো মোটামুটি একটা গল্প। এবং তারপরে কি হচ্ছে দেখো, তারপরে এই যখন এই জেসাস ক্রাইস্টের জন্ম হয় ঠিক সেই সময় আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র দেখা যায়, এবং সেই উজ্জ্বল নক্ষত্র দেখে 3 দেশের 3টি কিং, ঠিক আছে, তো 3 দেশের 3টি রাজা, এই ঘটনাগুলি কিন্তু তোমরা হচ্ছে সেন্ট ম্যাথিউ গসপেলে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু সেন্ট ম্যাথিউ গসপেলে এটার বর্ণনাটা আছে, ওকে, এই ঘটনাটি আছে। যাই হোক, এবার 3টি রাজা কোন কোন দেশের? 3টি রাজা হচ্ছে একজন ইন্ডিয়া থেকে, ঠিক আছে, একজন আরব থেকে, আর একজন কিন্তু পার্সি, যেটা এখন বর্তমানে ইরান, সেখান থেকে। এই 3 দেশের 3টি রাজা সেই আকাশের উজ্জ্বল নক্ষত্রের দেখে বুঝতে পেরেছিল যে কোনো একটা এই পৃথিবীতে কোনো একটা মহামানবের জন্ম হতে চলেছে, ঠিক আছে। তো এবং তখন তারা যখন বুঝতে পেরেছে, তখন তারা তাদের 3টি দেশের, যেটা হচ্ছে মানে তাদের দেশ যে নামে চেনে, সবাই তাদের দেশগুলিকে যে নামে চিনত, মানে সেই দেশের যে সম্পদ, মহামূল্যবান জিনিস যেটা, সেটা নিয়ে তারা এই জেসাস ক্রাইস্টকে গিফট দেবে বলে তারা রওনা হয়ে পড়ে, বেরিয়ে পড়ে। তারা তাদের রাজত্ব ছেড়ে, তারা তাদের সংসার জীবন ছেড়ে, তারা তাদের সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ে, পায়ে হেঁটে বেরিয়ে পড়ে জেসাস ক্রাইস্টকে গিফট দেওয়ার জন্য। এবং সেই 3টি গিফট কী কী ছিল একটুখানি এই জায়গাটা তোমরা পারলে একটু নোট করে নেবে। দেখো বলে দিচ্ছি, ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া থেকে যিনি ছিলেন তার নাম হচ্ছে ক্যাসপার, ওকে, CASPER। অনেক বইতেই ক্যাসপারের জায়গায় গ্যাসপারও আছে, বোঝা গেল। এগুলো যেহেতু হেব্রিউটাও উল্টোপাল্টা আছে। আর আরব থেকে যিনি ছিলেন, ঠিক আছে, ক্যাসপার কিন্তু ইন্ডিয়া থেকে, আর আরব থেকে যিনি ছিলেন তার নাম হচ্ছে বালথেজার, ওকে, BALTHAZAR, ওকে, বালথেজার। অনেক জায়গায় জেটার বদলে এসও দেওয়া আছে, ঠিক আছে। আর পার্সি মানে ইরান যেটা, সেখান থেকে ছিল ম্যালকয়ার, MELCHOIR, ম্যালকয়ার। এই 3জন, এবং এই 3জন কী কী নিয়ে গিয়েছিল? ইন্ডিয়া থেকে গিয়েছিল গোল্ড, ঠিক আছে, ইন্ডিয়া থেকে ছিল গোল্ড, আর আরব থেকে ছিল ওয়েট করো একটুখানি, ইন্ডিয়া থেকে ছিল গোল্ড, আরব থেকে ছিল মির্থ, MYRRH, মির্থ, আর পার্সি থেকে ছিল ফ্রাঙ্কিনসেন্স, FRANKINCENCE, ফ্রাঙ্কিনসেন্স। এই 3টি জিনিস এরা 3জন, গ্যাসপার, বালথিজার আর মেলকয়ার, নিয়ে গিয়েছিল জেসাস ক্রাইস্টকে গিফট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এরা এই 3টি জিনিস কিন্তু এই 3টি দেশের মানে সম্পদ। যেমন গোল্ড মানে ইন্ডিয়া, মানে গোল্ড মানে ইন্ডিয়া, এমন সময় এরকম একটা ছিল। আর এই যে ফ্রাঙ্কিনসেন্স মানে হচ্ছে সুগন্ধি, জানো। এবার এই দেখো, এই ফ্রাঙ্কিনসেন্স যেটা ইরানে কিন্তু সবথেকে ভালো সুগন্ধি পাওয়া যায়, এবং ইরান কিন্তু সেই জন্য মানে বিখ্যাত খুব। আমরা যেসব পারফিউম সেন্ট ইউজ করি ম্যাক্সিমাম কিন্তু ইরানের, বোঝা গেল। তো যাই হোক, এই 3টে জিনিস নিয়ে তারা রওনা হয়েছিল জিসাস ক্রাইস্টকে দেওয়ার জন্য। এবার তারা আলটিমেটলি গিয়ে পৌঁছালো হেরদের কাছে, ঠিক আছে। এই 3জন হেরদের কাছে গিয়ে পৌঁছেছে এবং বলেছে যে এখানে একজন মহামানবের জন্ম হয়েছে, যাকে আমরা কিছু গিফট দিতে চাই, তো তার কাছ থেকে খোঁজ নিচ্ছে। তখন হেরদ এদেরকে বলে যে আমিও তাকে খুঁজছি, ঠিক আছে। তো বাট দেখো, দুজন কিন্তু খোঁজার উদ্দেশ্য কিন্তু আলাদা। একজন খুঁজছে তাকে কিল করবে বলে, আর এরা খুঁজছে তাকে গিফট দেবে বলে, ওকে। এইবার এই যে হেরদ আর এদের মধ্যে একটা চুক্তি হয় যে আমরা যদি তাকে পাই আমরা আপনাকে জানাবো, আপনি যদি পান তাকে আমাদেরকে জানাবেন, এই বলে তাদের মধ্যে একটা চুক্তি মতো হয়, এবং তারা সেখান থেকে চলে আসে, ঠিক আছে। আর যেখানে জেসাস ক্রাইস্টের অ্যাকচুয়ালি জন্ম হয় তোমরা জানো, জেরুজালেমের যে জায়গাটার নাম ছিল কি, বেথলেম, ঠিক আছে, BETHLEHEM, বেথলেম, ওকে। এবার তারপরে কি হচ্ছে, এই ঘটনাটা মোটামুটি, এবং এই ঘটনার সঙ্গে আমাদের আরও একটা ঘটনা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, নামটা হয়তো অনেকে শুনেছো, ঠিক আছে। নামটা কি ছিল? বেফানা, BEFANI, বেফানা। হয়তো অনেকে জানো, অনেকে জানো না, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। দেখো, এই বেফানা হচ্ছে একজন মহিলা, ওকে। বেফানা হচ্ছে একজন মহিলা। এই বেফানা জানতো যে তার বাড়িতে 3জন মহাপুরুষ একসময় আসবে, সেজন্য
তিনি কি করতেন, প্রত্যেক দিন তাদের মানে প্রত্যেক দিন রান্নাবান্না করে রাখতেন। কবে আসবে সে তো জানতো না, যেদিন আসবে তাদের যাতে সেবা যত্ন তিনি করতে পারেন, যথারীতি টাইম মতো করতে পারেন, সেই জন্য প্রত্যেক দিন রান্না করে রাখতেন। ঠিক আছে, ছোটোবেলার থেকে তিনি এটা করে আসছেন বেফানা। এবার এই ঘটনার সঙ্গে, এই ঘটনার সাপেক্ষে আমরা একটা ঘটনা, ঠিক এরকম একটা ঘটনা মিলে যায়, সেটা হচ্ছে শর্বরী। ঠিক আছে, শর্বরীর নাম শুনেছো তোমরা? পঞ্চবটির বনে যে শর্বরী কিন্তু ওয়েট করেছিল তিনজনের জন্য, যে তিনজন তার কাছে একদিন আসবে। কে? রাম, লক্ষ্মণ আর সীতা। ঠিক আছে, তো এই যে শর্বরী যখন প্রতিজ্ঞা করেছিল, তখন কিন্তু রাজা দশরথ মানে রামের যে বাবা, তারও জন্ম হয়নি। তার মানে কত আগে থেকে প্রতীক্ষা করে আছে, বুঝতেই পারছো। দশরথের জন্ম হয়েছে, তার বিয়ে হয়েছে, রাম হয়েছে, রামের বড় হয়েছে, রাম বিয়ে হয়েছে, তারপরে তাদের বিবাহ হয়েছে, তারপরে কিন্তু সে বনবাসে যায়। ঠিক আছে, এবং সেখানে গিয়ে তারা সেই শর্বরীর কাছে যায় এবং শর্বরীর সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়। তো শর্বরী যেমন ঠিক অনেক দিন থেকে প্রতীক্ষা করেছিল এদের জন্য, এবং তাদের জন্য কী করতো শর্বরী, সেই বাগান থেকে, জঙ্গল থেকে জল, তারপরে ফল টল ব্যবস্থা করে রাখতো, সব সময় জল এনে রাখতো, যেদিন এরা তিনজন আসবে তিনি নিজে হাতে সেই জল দিয়ে পা ধুইয়ে দেবেন এবং নিজের আঁচল দিয়ে তাদের পা মুছিয়ে দেবেন। এরকম একটা তার ইচ্ছা ছিল এবং সেটা আলটিমেটলি পূরণ হয়। ঠিক বেফানাও এরকম অনেক দিন থেকে ওয়েট করে থাকছিলেন, তিনজন আসবে তিনি জানতেন, এবং আলটিমেটলি সেই তিনজন বেফানার কাছে যায়। ঠিক আছে, তো এবং বেফানার আতিথ্য তারা গ্রহণ করে, এবং বেফানার কাছে যখন যায় এই তিনজন কিং যখন যায়, তখন বেফানা তো খুবই খুশি, কারণ তার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো এবং চলে যাওয়ার সময়, যখন তাদের চলে যাওয়ার সময় হয়েছে, তখন এই যে বেফানা বলে, আপনারা তো যাচ্ছেন, আপনারা ফিরবেন যখন এই পথ দিয়েই ফিরবেন, তো ফেরার সময় একবার আমার বাড়িতে আরেকবার আসবেন, আমার আতিথ্য গ্রহণ করবেন, আমি যেন আপনাদেরকে আবার সেবা করতে পারি তার একটা সুযোগ করে দেবেন। ঠিক আছে, তো তখন এই তিনজন কিং এরা কিন্তু একে কথা দেয়, বেফানাকে কথা দেয় যে 6 জানুয়ারি, যেটা আজকের তারিখ, মানে হঠাৎ কোইন্সিডেন্স, 6 জানুয়ারি তিনি আসবেন তাদের বাড়িতে। ঠিক আছে, তো মানে বেফানার বাড়িতে আসবেন, তার আতিথ্য গ্রহণ করবে, 6 জানুয়ারির কথা দিয়ে যায়। ঠিক আছে, তো এই বলে তারা চলে যায় এবং আলটিমেটলি তারা জেসাস ক্রাইস্টকে তাদের গিফটগুলো দেয়। ঠিক আছে, তো এবং দেওয়ার ফলে তাদের কাছে একটা গড গিফট, মানে গডের অর্ডার আছে, দে আর অর্ডার বাই দ্য গড, যে তোমরা যে পথে এসেছো সেই পথে আর ফিরে যাবে না। ঠিক আছে, তো তখন সেই তিনজন রাজা গডের আদেশ অমান্য করে, কি করে, তারা সেই পথ দিয়ে আর ফেরেনি, তারা তিনজন আলাদা আলাদা পথে যে যার মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো তখন যখন 6 জানুয়ারি হয়ে গেছে, তো এরা তিনজন যখন আসেনি, তখন এই বেফানা খুব কষ্ট পেয়েছে, কারণ তারা কথা দিয়েছিল আসবে, বাট তারা আসেনি। সে কিন্তু অটোমেটিক মানে তাদের জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে, জানে সে আসবে, বাট আসেনি। তো খুব কষ্ট পেলো, খুব দুঃখী হলো। তখন সে তার দুঃখটাকে ভোলার জন্য, সে তার এই মোমেন্টটাকে ভোলার জন্য সে কী করলো, রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো। ঠিক আছে, রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে চুরি করে প্রত্যেকটা বাচ্চার জুতোর মধ্যে একটা করে কয়েন দিয়া রেখে দিল, বা তার কাছে যেসব গিফট সামগ্রী ছিল সেগুলো দিয়ে দিল। ঠিক আছে, তো পরের দিন 6 জানুয়ারি, মানে পরের দিন, মানে রাতটা ছিল 5 জানুয়ারি। 6 জানুয়ারি বাচ্চারা সেই গিফটগুলো পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। এই জন্যে দেখবে যখন বেফানার কোনো যখন সিম্বল সাইন তোমরা দেখবে, তার সঙ্গে দেখবে একটা ঝাড়ু মতো থাকে। ঠিক আছে, তো সেই ঝাড়ু দিয়ে সে সবসময় পরিষ্কার রাখতো, এবং এটাও বলা হয় যে ওই ঝাড়ুতে করে উড়ে গিয়ে বেফানা মানে উড়ে চলতো, উড়ে বেড়াতো এবং গিফটগুলো দিত। ঠিক আছে, তো যাই হোক, সেখান থেকে একটা মোটামুটি কিন্তু রেওয়াজ, একটা ট্র্যাডিশন চলে আসে। 6 জানুয়ারি বাচ্চাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ সেই দিনে বেফানা তাদের গিফটস দেয়। তো বাবা মারা কী করে, তাদের সেই গিফটসগুলো বা সেই ঠিক বেফানার মতো করে জুতোর মধ্যে রেখে দেয়। পরের দিন বাচ্চারা যখন পায়, তখন বাবা মারা বলে কি এটা বেফানা দিয়ে গেছে, যদি তোমরা পড়াশুনো না করো তাহলে কিন্তু এই গিফট আর বেফানা দেবে না, এরকম একটা বিষয় চলে এসছে। ঠিক আছে, তো এই মোটামুটি একটা বেফানার গল্প, আর যে গল্পটা আমি বললাম। ঠিক আছে, তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, ম্যাজাই, এই তিনজনকে বলা হচ্ছে, তিনজন কিংকে বলা হচ্ছে ম্যাজাই। কেন বলা হচ্ছে? কারণ এই তিনজন কিং কিন্তু বুঝতে পেরেছিল আকাশের তারা দেখে যে কোনো একজন মহামানবের জন্ম হতে চলেছে এই পৃথিবীতে, সেই জন্য তাদের ওয়াইজ বলা হয়। এবং তারা যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল জেসাস ক্রাইস্টের জন্য, সেগুলো কিন্তু তার প্রয়োজন ছিল, কারণ সে একটা গোয়াল ঘরে তার জন্ম হয়েছিল। সো তার বড় হয়ে ওঠার জন্য কিন্তু সবই দরকার ছিল। বোঝা গেল? তো এই অর্থেও তাদেরকে ওয়াইজ বলা হয়, তারা গডের অর্ডারটাকে মেনে চলেছিল, এই অর্থেও তাদেরকে ওয়াইজ বলা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যে আমরা ম্যাজাই। ঠিক আছে, তো ম্যাজাই কথাটির অর্থ হচ্ছে ওয়াইজনেস। ঠিক আছে,
তো যাই হোক, এদের হচ্ছে এই তিনজনকে বলা হচ্ছে ম্যাজাই, যার অর্থ ওয়াইজনেস। তো এই তিনজনকে সেই জন্য ওয়াইজ বলা হচ্ছে, ম্যাজাই বলা হচ্ছে। গট ইট? তো এই মোটামুটি একটা গল্প, এবং সেখান থেকেই এই নামকরণ। আরও একটা কথা, এই যে 25 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি, এই 12 দিনের একটা ব্যাপার, 12 রাত, ঠিক আছে। 12th নাইট আমরা পড়েছিলাম, যেখান থেকে কিন্তু এই টাইটেলটা এসেছে। সেই 12 দিনের যে অনুষ্ঠান, মানে জিসাস ক্রাইস্টের অনুষ্ঠানটা কিন্তু একরকম 12 দিন ধরে চলে, 12 দিন ধরে পালন করা হয়, এবং তাদের মধ্যে 6 জানুয়ারি কিন্তু বাচ্চাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। গট ইট? তো এই মোটামুটি একটা নামকরণের বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে আমাদের ম্যাজাই যে দুজন আছে, সেটা হচ্ছে একজন জিম আর একজন ডেলা, ঠিক আছে। তো শর্ট স্টোরিটা আমরা এবার লাইন বাই লাইন শুরু করব। যাই হোক, আমাদের এই গল্পটা বলতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে, তো বেশি টাইম নেব না, শর্ট স্টোরিটা জাস্ট শুরু করবো, একটুখানি পড়িয়ে ছেড়ে দেবো। আর খুব বেশি তো এখানে স্টোরিটা খুব বেশি বড় না, হয়তো 5টা, খুব বেশি হলে 6টা পার্ট হবে, 5টার মধ্যেই হয়ে যাবে আশা করছি, 5টার মধ্যে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো আমরা শুরু করছি এবার আমাদের টেক্সট অ্যানালিসিস। আশা করি গল্পটা বুঝতে পেরেছো, আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো গল্পটা, ঠিক আছে। তো সেটা একটু জানিও। এইবার দেখো, কি বলছে, $1.87, $1 এবং 87 সেন্টস। সেন্টস মানে কি? সেন্টস মানে কি? সেন্টস মানে হচ্ছে, একটুখানি দেখে নাও, 100 সেন্টস সমান সমান $1, বোঝা গেল? তাহলে 100 সেন্টসে $1, যেমন আমাদের হচ্ছে সেন্টস মানে, দেখো সেন্টস কথাটি অ্যাকচুয়ালি এই যে ডলারের হচ্ছে, ডলার তো একটা বড় পার্ট, বড় একটা অংশ, তার যে নিম্ন পার্ট, যে ছোট পার্টটা, সেটা হচ্ছে সেন্টস। আমাদের যেমন পয়সাগুলো, খুচরো পয়সাগুলো যেমনটা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে সেন্টস, যেটা 100 সেন্টস মিলে কিন্তু তৈরি হয় $1, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো তাহলে এখানে কি আছে, 1.87 সেন্টস, এটা মাথায় রাখবে, এটার থেকে প্রশ্ন আসে। প্রথমেই বলছে $1.87, দ্যাট ওয়াজ অল, এটাই সব, অ্যান্ড 60 সেন্টস অফ ইট ওয়াজ ইন পেনিস। এবার আর একটা দেখো, পেনিস একটা আছে। পেনিসটা কি? পেনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, পেনিস মানে পয়সা, এবং সেই পয়সাটা যে কোনো পয়সা হতে পারে, এমন নয় যে 1 টাকাকে বলা হচ্ছে পেনিস, 2 টাকাকে বলা হচ্ছে পেনিস, 3 টাকাকে বলা হচ্ছে পেনিস, সেটা কিন্তু নয়। পেনিস মানে পয়সা, যে কোনো পয়সা হতে পারে, সেটা 4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা, সেটা মোটামুটি পয়সার ইংরেজি অর্থ পেনিস, আমরা এইভাবে ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলছে 87 সেন্টস আছে, তার মধ্যে 60টা হচ্ছে পেনিস আছে, মানে 60টা হয়তো তাদের কাছে পয়সা আছে, এবং 87-এর মধ্যে 60টা পেনি আছে, আর বাকিটা তার কাছে সে হয়তো নোট থাকতেই পারে, ঠিক আছে। নোট আর এই যে পয়সা, এটা হচ্ছে পেনি, পয়সাটা হচ্ছে পেনি, বোঝা গেল? তো আশা করছি বুঝতে পেরেছো পেনি আর সেন্টসের ব্যাপারটা, সেন্টস আর পেনির বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। পেনি মানে হচ্ছে যে কোনো পয়সা, ঠিক আছে। তো খুচরো পয়সা, যে কোনো পয়সা হতে পারে পেনি। তো এটা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারার কথা, তবুও যদি বুঝতে না পারো বা কমেন্ট করবে, ভালো করে আমি সেটা ক্লিয়ার করে দেবো। তো কী হচ্ছে, সেই 87-এর মধ্যে, তার মধ্যে হচ্ছে 60 পেনি আছে, ঠিক আছে। পেনি সেভড 1 and 2 at a time by bulldozing the grocer and the vegetable man and the butcher until one's cheeks burned with the silent imputation of parsimony that such close dealing implied. দেখো এখানে কি বলছে, বলছে এই যে 1, 2 পেনিগুলো, পেনি সেভড 1 and 2, একটা এই যে 1, 2 করে পেনিগুলি সেভ করেছে, যে করেছে এখন আমরা কিন্তু ক্যারেক্টার পাইনি। বলছে পেনিগুলি সেভ করা হয়েছে অ্যাট এ টাইম বাই বুলডোজিং দ্য গ্রোসার। বুলডোজিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভয় দেখানো, বুলডোজিং মানে ভয় দেখানো, বাট এখানে ভয় দেখানো নয়, ফোর্সফুলি। এখানে হচ্ছে বুলডোজিং মানে ফোর্সফুলি বার্গেনিং, ঠিক আছে। ফোর্সফুলি বার্গেনিং করে গ্রোসার মানে মুদির দোকান, ভেজিটেবল ম্যান সবজির দোকান, অ্যান্ড দ্য বুচার মানে মাংস বিক্রেতা, এদের কাছ থেকে ফোর্সফুলি বার্গেনিং করে সে পেনিগুলো সেভ করেছে, ঠিক আছে। আনটিল ওনস চিক্স বার্নড, যতক্ষণ না একজনের
চেকস মানে এই যে চোয়াল, সেটা বার্ন পুড়ে যাচ্ছে উইথ দ্য সাইলেন্ট ইম্পিউটেশন অফ পার্জিমনি দ্যাট সাচ ক্লোজ ডিলিং ইমপ্লাইড। ইম্পিউটেশন মানে হচ্ছে কি অভিযোগ করা, নিন্দা করা, অ্যান্ড পার্জিমনি মানে হচ্ছে কৃপণ্য, ঠিক আছে, কার্পণ্য যেটাকে বলে থাকি। তো মানে এই বলছে এমনভাবে এই টাকাগুলো সেভ করা হয়েছে গ্রোসার, তারপরে বুচার অ্যান্ড ভেজিটেবল ম্যানদের কাছ থেকে, এমনভাবে ফোর্সফুলি বার্গেনিং করে সেভ করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত একজনের গাল রেগে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বার্গেনিং করা হয়েছে এবং সেইভাবে করে টাকাগুলো সেভ করা হয়েছে। গট ইট? 3 times ডেলা কাউন্টেড ইট। এইবার আমরা নাম পেলাম ডেলার। ডেলা 3 বার এই টাকাগুলি গুনল, $1.87, বাট 3 বার গোনার ফলেও সেই একই রেজাল্ট, $1.87, অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি ক্রিসমাস, এবং পরবর্তী দিন হচ্ছে ক্রিসমাস ডে, মিনস বড়দিন, ঠিক আছে, মানে একটা অনুষ্ঠানের দিন, বোঝা গেল? তো প্রথমে আমরা দেখলাম 1.80 এবং সেগুলি কিভাবে সেভ করা হয়েছে, বুলডোজিং বাই দ্য গ্রোসার অ্যান্ড ভেজিটেবল ম্যান অ্যান্ড বুচার আনটিল ওন চিক্স বার্নড উইথ দ্য সাইলেন্স ইম্পিউটেশন অ্যান্ড পার্জিমনি দ্যাট সাচ ক্লোজ ডিলিং উইথ, মানে এইগুলি করতে গিয়ে এইগুলি হচ্ছে সেভ করার জন্য এতটাই করতে হয়েছে, এতটাই বার্গেনিং করতে হয়েছে যেন একজনের মানে রাগে মানে গাল মুখ যেন লাল হয়ে গিয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেরকমটা হয়েছে ততক্ষণ পর্যন্ত বার্গেনিং করা হয়েছে, বোঝা গেল? তো এখানেই শেষ করছি, আমি বেশি দূর যেতে চাইছি না আজকে, আমরা এখান থেকে নেক্সট ভিডিও শুরু করব। আজকে আমাদের এটা বলতে গিয়েই, গল্পটা বলতে গিয়ে অনেকটা হয়ে গেল। যাই হোক, যদিও গল্পটা কিন্তু খুব সুন্দর, ইন্টারেস্টিং, আমার তো খুব সুন্দর লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? যাই হোক, আমরা নেক্সট ভিডিও এখান থেকে শুরু করব। এখানে আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ।